সাহিত্য সমাহার, বাংলা গল্পের ঠেক। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন লেখক পুষ্পেন মণ্ডলের গল্প ডোনা পাওলার নেকলেস। লেখক পুষ্পেন মণ্ডল, জন্ম 1979 সালে। বজবজের বাসিন্দা লেখক পেশায় একজন ফ্যাশন ডিজাইনার হলেও লেখালেখি এবং ছবি আঁকা তাঁর নেশার মতো। লিখেছেন গল্পবিশ্ব, জয়ঢাক, ম্যাজিক ল্যাম্প, কিশোর ভারতী ও আনন্দ মেলার মতো একাধিক নামি দামি পত্রপত্রিকায়। সাহিত্য সমাহারে ইতিপূর্বে আপনারা শুনেছেন তাঁর দুটি লেখা, কাঠমান্ডুর মুখোশ এবং সমুদ্রগুপ্তের তরবারি। আমাদের আজকের গল্প ডোনা পাওলার নেকলেস প্রথম প্রকাশিত হয় 2015 সালে আনন্দমেলা পত্রিকার অক্টোবর সংখ্যায়। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের আজকের নিবেদন, ডোনা পাওলার নেকলেস। ভূতের গল্প এখন আর কেউ বিশ্বাস করে না, আমিও করি না। কিন্তু এবার গোয়ায় বেড়াতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হল। সেটা কি ঠিক ভূত না অন্য কিছু ঠিক বোধগম্য হল না। তবে বেশ একটা রোমহর্ষক ঘটনা তো বটে। আচ্ছা, ভূতকে কি কেউ চোখে দেখেছে? অনেকেই বলে আমি দেখেছি, অথবা আমার পরিচিত কেউ দেখেছে। কিন্তু আমার মনে হয় পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব, মানসিক দুর্বলতা, চারপাশের মানুষের আচরণ আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ইলিউশন তৈরি করে, যার ফলে আমাদের মস্তিষ্ক কল্পনার মাধ্যমে একটা ছবি দেখায়। সেটাকেই অনেকে ভূত বা আত্মা বলে ভুল করে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মত, অন্যদের মত নিশ্চয়ই আলাদা আলাদা হবে। মূল ঘটনাটা বলার আগে একটু গোড়ার কথা বলে নিই। প্রতি বছরই পুজোর পর পরিবার নিয়ে কোথাও একটু ঘুরে আসি। এবার হলো কি, পুজোর মাস তিনেক আগে হাতে একটা বিশেষ বই এসে পড়ল। এটা একটা আত্মজীবনীমূলক লেখা। মূল লেখক পর্তুগিজ, নাম দেওলা এন্তোনিও। সময়কাল 7 শতকের একদম শেষে। পটভূমি তৎকালীন গোয়া। গোয়ায় যে পর্তুগিজরা ইংরেজদের অনেক আগে উপনিবেশ তৈরি করেছিল সেটা তো সবার জানা। সেই আত্মজীবনীটি পর্তুগিজ ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন এক ব্রিটিশ, সেটাও 1890। অর্থাৎ প্রায় 125 বছর আগে লন্ডন থেকে একবারই বেরিয়েছিল বইটা। মুদ্রণ খুব একটা ভালো না। আমার এক বন্ধু কলেজ স্ট্রিটের এক পুরানো বই সংগ্রাহকের কাছ থেকে পোকায় খাওয়া বইটা জোগাড় করেছিল। পুরো বইটার সব পাতাও অবশিষ্ট ছিল না। বইটা প্রায় এক নিঃশ্বাসে শেষ করে গিন্নিকে বললাম, এবার পুজোর পর গোয়া যাব ভাবছি, তোমার কি মত? একগাল হেসে ঘাড় নেড়ে বলল, একদম, আমি তো বাবু এক পায়ে খাড়া। এবার যার হাত থেকে বইটা পেয়েছিলাম সেই বন্ধুকেও বললাম। সেও রাজি হয়ে গেল তার বউ বাচ্চাকে নিয়ে যাবে। অতঃপর যাওয়া আসার টিকিট কাটা হলো, হোটেল বুকিং হলো, সব আমিই করলাম। মনের মধ্যে যে কৌতূহল নিয়ে আমি সবাইকে গোয়ায় টেনে নিয়ে যাচ্ছি তা কাউকে বুঝতে দিলাম না। নির্ধারিত দিনে দুপুর 2টোয় গোয়ার ভাস্কো দা গামা আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করল। মাঝে যখন মুম্বাইতে ঘণ্টাখানেকের জন্য দাঁড়িয়েছিল, আমার বন্ধুকে ফিসফিস করে জিজ্ঞাসা করেছিলাম, ভাই, তুই আমাকে যে বইটা দিয়েছিলিস গোয়ার উপরে, পুরোটা পড়েছিলিস? আদাস, ও বই পড়ার ধৈর্য ফর্য আমার নেই। ও 2-3 বেলা পড়ে তোকে আমি দিয়ে দিলাম। কেন বলতো? আমি চেপে গিয়ে বললাম, না এমনি। বিমানবন্দর থেকে গাড়িতে হোটেলে পৌঁছতে মিনিট 45 লাগলো। হোটেলটা গোয়ার অভিজাত ডোনা পাওলা এরিয়াতে। আমি ইন্টারনেট ঘেঁটে বুক করেছি। সমুদ্রের মধ্যে গন্ডারের শিঙের মতো দেখতে একটা অংশ ঢুকে গেছে। সেই শিঙের ডগাটা হচ্ছে ডোনা পাওলা। রাস্তাটা চমৎকার, চারিদিকে শুধু সবুজ আর সবুজ।
মাঝে মাঝে বাংলো প্যাটার্নের বাড়ি, তাতেও সবুজের ছোঁয়া বেশি। বেশ লাগছে ফ্রেশ এয়ারে নিঃশ্বাস নিতে। আরব সাগরের নীল জল আর পশ্চিমঘাট পর্বতের ঢেউ খেলানো গাছের ছায়ায় মাখামাখি হয়ে একটা লম্বা ব্রিজ পেরিয়ে পানাজি গোয়ায় প্রবেশ করলাম। আমাদের হোটেলটা বেশ সুন্দর, একদম ছবির মতো সাজানো। নামটা ভারী অদ্ভুত, ওপেসাডার। সমুদ্র লাগোয়া সি বিচের সাথে সুইমিং পুলও আছে। গিন্নি আর বন্ধুর বউ দুজনেই দেখলাম বেজায় খুশি। আমারও মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। ভালো লাগা ব্যাপারটা খুব ছোঁয়াচে কিনা? আচ্ছা, ভালো লাগা ছোঁয়াচে হলে কৌতূহল, ভয়, আতঙ্ক এগুলিও কি ছোঁয়াচে? আমার তো তাই মনে হয়। সেই জন্যই আমার মনের কথা কাউকে প্রকাশ না করলেও বউ ঠিক কিছু একটা আন্দাজ করেছে। বউকে কোনো রকমে ম্যানেজ করে দুপুরের গোয়ানিজ লাঞ্চের পর সবাই যখন বিছানায় একটু গড়িয়ে নিচ্ছে, আমি সমুদ্রের দিকটা একটু পায়চারি করার নাম করে গুটি গুটি পায়ে গিয়ে ম্যানেজারের সাথে আলাপটা সেরে নিলাম। কিছু ইনফরমেশনও দরকার। গোয়ায় বেশি ভিড় হয় শীতকালে, আর আমরা এসেছি পুজোর পরেই। তাও কিছুদিন আগে ভারী বৃষ্টির জন্য এই হোটেলের সামনের পাহাড়ি রাস্তা জেট্টি রোড ধসে গেছে। এখন রিপেয়ারিং এর কাজ চলছে, তাই হোটেল একেবারেই ফাঁকা। ম্যানেজার হলো এক মহিলা, নাম ইসাবেল গোমস। বয়স 30-এর আশেপাশে, একটু গম্ভীর মেজাজের মেয়ে। দু চার কথা বলে আলাপ পরিচয়ের পর আমার প্রশ্নের উত্তরে সে জানালো, আমরা এখানের স্থানীয় বাসিন্দা। গোয়ার ইতিহাস আমার মোটামুটি জানা। বলুন, কি জানতে চান? ডোনা পাওলার ইতিহাসটা কি, যার নামে এই জায়গা? ডোনা পাওলা গোয়ার ইতিহাসে মাদার টেরিজার মতো সম্মানীয় মহিলা। উনি ছিলেন পর্তুগিজ ভাইসরয় জাফ ফানাপাতনামের মেয়ে। 1600 শতকের মাঝামাঝি তিনি পরিবার নিয়ে গোয়ায় এসেছিলেন। ডোনা এখানে গরিব মৎস্যজীবী পরিবারদের জন্য প্রচুর ভালো কাজ, যেমন স্কুল, হসপিটাল তৈরি করেছিলেন। এখানের মানুষ ওকে দেবতার মতো শ্রদ্ধা করে। এখানে কিছুটা দূরে সমুদ্রের উপর একটা টিলার মাথায় তার মূর্তি আর স্মৃতিসৌধ আছে, দেখে আসতে পারেন। আচ্ছা, আমি শুনেছি উনি আত্মহত্যা করেছিলেন। এটা অনেকে বলে, এর কোনো প্রামাণ্য তথ্য নেই। উনি নাকি এখানের স্থানীয় কোনো মৎস্যজীবী যুবককে ভালোবেসেছিলেন। যদিও ওনার আগের স্বামী স্পেনের ডোম অ্যান্তোনিও তখনও জীবিত, এবং সে পর্তুগিজ সাম্রাজ্যের এক বিশিষ্ট পদাধিকারী। শোনা যায় পারিবারিক অশান্তির জেরে এক পূর্ণিমার রাতে ডোনা ওই টিলার মাথা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই রাতে মৎস্যজীবী যুবকটিকেও নাকি মেরে জলে ফেলে দেওয়া হয়। ডোনার একটা মুক্তোর নেকলেসের কথা শোনা যায়, সেটার ব্যাপারে কিছু জানেন? মুক্তোর নেকলেস? না, আমি তো জানি না। হ্যাঁ, ডোনার একটা মুক্তোর নেকলেস ছিল, ওনার বাবার দেওয়া। তেমন বড় গোলাপি মুক্তো এখনকার দিনে আর পাওয়া যায় না। শোনা যায় ডোনা যখন আত্মহত্যা করে তখন ওই মুক্তোর নেকলেসটা ওর গলাতেই ছিল, কিন্তু পরের দিন সমুদ্রের পাড়ে মৃতদেহের গলায় সেটা পাওয়া যায়নি। অনেকে ভাবে ওটা সমুদ্রে তলিয়ে গেছে, অনেকে ভাবে কোনো জেলে খুলে নিয়েছে। এই রহস্যের এখনো কোনো কিনারা হয়নি। তা প্রায় 300 বছর আগের নেকলেস নিয়ে কে আর মাথা ঘামায় বলুন? আপনি এসব কথা কোথা থেকে জানলেন? একটা বহু পুরনো বই থেকে। দেউলা অ্যান্তোনিও নামে কাউকে চেনেন? এই এলাকাতেই থাকতেন। অবশ্য 200 বছর আগে। ডোনা পাওলার বংশেরই কোনো উত্তরসূরি হবে। না, ঠিক জানি না। উনি একটা ডায়েরি লিখেছিলেন, সেটা পরে ইংরেজিতে অনুবাদ করে বই আকারে বের হয়। সে বইটা অবশ্য দুষ্প্রাপ্য, তাতে এই ডোনা পাওলার পরিবার নিয়ে অনেক কথা আছে। এই মুক্তোর নেকলেসের কথাও আছে, আরও অনেক ইন্টারেস্টিং গল্প আছে। এই অ্যান্তোনিও পরিবারের ব্যাপারে আরও ডিটেলস কারোর কাছে জানা যাবে? তেমন কেউ আছে কি? এই ব্যাপারে আপনি ফাদার ডিসুজার সাথে কথা বলতে পারেন। এই জেটটি রোডের গায়ে
2 মিনিটের হাঁটা পথ, চ্যাপেল চার্চের ফাদার। উনি এখানের পুরনো ইতিহাস আমার থেকে অনেক ভালো জানেন। দিওলা অ্যান্তোনিওকে উনি নিশ্চয়ই চিনবেন। অনেক ধন্যবাদ। এর পরের দুদিন গোয়ার সাইট সিনগুলি ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধে সারা দিন কেটে গেল। বাঙালিরা বেসিক্যালি পরিবার কেন্দ্রিক হয়, আমিও তার ব্যতিক্রম নই। মনের মধ্যে অনেক কৌতূহলের ঢেউ চেপে রেখে আরব সাগরের নীল জলে গা ভাসালাম। গোয়ায় দেখার মধ্যে অনেকগুলো সি বিচ, পর্তুগিজ আমলের বিশাল বিশাল চার্চ, পুরানো কেল্লা, আর সমুদ্রের মাঝখানে নৌকা করে ডলফিন দেখা। কিন্তু চোখের সামনে শুধু সেই ছেঁড়া খোঁড়া বইয়ের পাতাগুলো ভেসে উঠছে। মাঝে একদিন খুব সকালে উঠে চ্যাপেল চার্চে ঢু মেরেছিলাম। খুবই ছোট একতলা চার্চ, সাদার উপর কালো ছোপ পড়েছে বাইরের রঙে, সাবলীল পর্তুগিজ স্থাপত্যের নিদর্শন। কিন্তু খোঁজ খবর করে ফাদারকে পাওয়া গেল না। স্থানীয় এক যুবক জানালো তিনি সব সময় এখানে থাকেন না, অন্য চার্চের সাথেও তিনি যুক্ত। তবে তার মোবাইল নম্বর জোগাড় করে এনে ফোনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। 2 দিন পর সকালে যেতে বললেন। এর মধ্যে একদিন কোনো কারণে মাঝরাত্রে ঘুমটা ভেঙে গেল। শরীরে একটা অদ্ভুত অস্বস্তি, বিছানাটা যেন ভিজে ভিজে, চোখ খুলে চারপাশটা খুবই অচেনা লাগল। ঘুম ঘুম ভাবটা কেটে যেতেই ধরফড়িয়ে উঠে বসলাম। কি অন্ধকার সমুদ্রের পাড়ে একা শুয়ে আছি আমি। বুকটা ছ্যাঁত করে উঠল। ধু ধু ফাঁকা সমুদ্রের তট, কোনো জনমানব নেই। উঠে দৌড়তে শুরু করলাম। পিছনে একটা ছায়া আমাকে তাড়া করে আসছে, একটা বাচ্চা মেয়ের গলা। অবচেতন মন বলছে এটা নিশ্চয়ই স্বপ্ন, কিন্তু ঘুমটা ভাঙছে না কেন। দৌড়তে দৌড়তে একটা পাথরে হোঁচট খেয়ে ছিটকে পড়লাম বাড়িতে। গিন্নির ধাক্কাতে ঘুমটা ভাঙল। কি হয়েছে? হ্যাঁ, এত ঘামছো কেন? জল টল খেয়ে ধাতস্থ হলাম। একটা খারাপ স্বপ্ন। পরের দিন সকালে আবার গেলাম চার্চে। ফাদারের সাথে দেখা হলো। 70-এর কাছাকাছি বয়স, রোগাটে লম্বা চেহারা, কাঁচা পাকা চুল, গায়ের রং তামাটে, চোখে হাই পাওয়ারের চশমা। তার সঙ্গে চার্চের ভিতরে ঢুকলাম। ভিতরেরও সাদা চুনের রং ধূসর হয়ে গেছে। মাদার মেরি ও যীশুখ্রিস্টের মূর্তির সামনে বছরের পর বছর জমা হওয়া মোমবাতির পুড়ে যাওয়া মোম আর অদ্ভুত ধূপের গন্ধ। দেয়ালে ছাদে ইউরোপিয়ান কারুকার্য, রঙিন কাঁচের স্কাইলাইট থেকে আসা 7 রঙা আলোয় ভিতরটা একটা আধা ভৌতিক পরিবেশ তৈরি করেছে। ফাদার আমাকে বসতে বললেন। বলুন, কি জানতে চান? আমি দেওলা অ্যান্তোনিওর নাম বলতেই ফাদারের চোখ বিস্ফারিত হয়ে আবার ছোট হয়ে গেল। কে দিওলা অ্যান্তোনিও? ডোনা পাওলার স্বামী স্পেনের ডোম অ্যান্তোনিওর পরিবারের কোনো উত্তরসূরি হবেন। এখানেই থাকতেন প্রায় 200 বছর আগে। না, আমার ঠিক জানা নেই বা মনে পড়ছে না। এখানের খ্রিস্টান পরিবারের মধ্যে যারা মারা যান, সমাধিস্থ করার সময় তাদের নাম নিশ্চয়ই নথিভুক্ত করা হয়। সেখান থেকে যদি পাওয়া যায়, একটু চেষ্টা করে দেখবেন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। কিছুটা দূরে গভর্নর হাউস রোডে একটা বহু পুরনো সেমেট্রি আছে, ওখানে খোঁজ করে দেখতে পারেন। কিন্তু ব্যাপারটা কি? একটা অদম্য কৌতূহল। দেওলা অ্যান্তোনিওর লেখা আত্মজীবনী পড়েছি আমি। তাতে কিছু অদ্ভুত কথা লেখা আছে। ওর পরিবারের কাউকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে একটু কথা বলতাম। হাতে সময়ও বেশি নেই। আগামী পরশু দুপুরের বিমানে আমি ফিরে যাচ্ছি।
কিরকম অদ্ভুত কথা? দেউলার জন্ম হয়েছিল মেক্সিকোয়। ওখানের মায়া সভ্যতার কথা নিশ্চয়ই শুনেছেন। সেরকমই 1400 থেকে 1700 শতকের সময়কালে মেক্সিকোয় আরও একটা ধর্ম তৈরি হয়েছিল। নাম ছিল অ্যাজটেক। তারা ছিল মন্ত্রতন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, অলৌকিক জিনিসে বিশ্বাসী। এই দেউলা অ্যান্তোনিও ছিলেন সেই ধর্মের লোক। তিনি নাকি তার নিজের মেয়েকে বলি দিয়েছিলেন এই বিশ্বাস থেকে যে মন্ত্র বলে তার আত্মাকে একটি পাথরের মূর্তির মধ্যে আবদ্ধ করে রাখবে এবং সে তার কথা মতো কাজ করবে, তার মৃত্যুর পরেও ধন সম্পত্তি রক্ষা করবে। অনেকটা আমাদের দেশের জক যেমন হতো। একে অ্যাজটেকদের ভাষায় বলা হতো শিওকাটল। সেরকমই লিখে গেছেন তার আত্মজীবনীতে। কথাটা শুনে মনে হলো ফাদার চমকে উঠলেন। কিছুক্ষণ চুপ করে থেকে চোখ বন্ধ করে নিলেন। তারপর বললেন, আপনি আমাকে কালকে বিকেল পর্যন্ত একটু সময় দিন, আমি ওই পরিবার সম্পর্কে খোঁজ নিচ্ছি। মনে হলো তিনি অনেক কিছুই জানেন, কিন্তু এখনই কিছু বলবেন না। আমি উঠে পড়লাম। হাঁটতে হাঁটতে দু একজন লোককে জিজ্ঞাসা করে গভর্নর হাউস রোডে পুরনো সমাধিস্থানে পৌঁছলাম। নাম ব্রিটিশ সিমেট্রি। নামটা নিশ্চয়ই পরে দেওয়া হয়েছে। একজন বয়স্ক কেয়ারটেকারকে খুঁজে পেলাম। তিনি দেউলা অ্যান্তোনিওর নাম শুনে বললেন, অ্যান্তোনিও পরিবারের 1600 থেকে 1800 শতকের মধ্যে বেশ কয়েকটা সমাধি আছে, কিন্তু দিওলা নামে কেউ নেই। আমি নিজেও একবার গোটা সিমেট্রিটা ঘুরে দেখলাম। সত্যি ওই নামে কোনো সমাধি নেই, আর পুরনো কোনো নথিও নেই যা থেকে কোনো সূত্র পাওয়া যাবে। অগত্যা হোটেলে ফিরে সমুদ্রে স্নান, দুপুরের ভুরিভোজ, তারপর লম্বা ভাত ঘুম। বিকেলে সবাই মিলে ঠিক হলো কাসিনো ক্রুজে না গেলে গোয়া ঘোরা সম্পূর্ণ হবে না। অতএব আজকের সন্ধ্যায় ডেস্টিনেশন কাসিনো রয়্যাল। ম্যানেজারই গাড়ি ঠিক করে দিল। মন্দভি নদীর মোহনায় পাঞ্জিম গোয়ায় কাসিনো ক্রুজের ছড়াছড়ি। রাজকীয় জাহাজ অথবা বড় লঞ্চে নাচ, গান, বাজনা, খাবার ও পানীয় সহযোগে নদীবক্ষে ঘোরা, সঙ্গে বিভিন্ন রকম বিদেশি জুয়া, পোকার, রুলেট, তিনপাত্তি, ব্ল্যাকজ্যাক, মিনিফিস, মানি হুইলের মতো নানা রকম জুয়ার পসরা সাজানো আছে এই ক্রুজগুলির মধ্যে। আমরা যখন নদীর পাড় থেকে ছোট বোটে করে গিয়ে বিশাল আকার কাসিনো রয়্যালে প্রবেশ করলাম, তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই আবহাওয়াটা গুমট হয়েছিল। পরিবার বন্ধুদের নিয়ে ক্যাসিনোয় যে তালে হইহুল্লোড় করার কথা, তেমনভাবে মন সাড়া দিচ্ছে না। কাউকে কিছু না বলে চুপচাপ ক্যাসিনো থেকে বেরিয়ে জাহাজের ডেকে এসে দাঁড়ালাম। বৃষ্টির বেগটা বেড়েছে। এ জায়গাটা অনেক নিরিবিলি। উদ্দাম নাচ গানের আওয়াজ কিছুটা কম। ধীর লয়ে এগিয়ে চলেছে আমাদের ক্রুজ। নদীর মধ্যে আরো অনেকগুলি ঝলমলে জাহাজকে পাশ কাটিয়ে। রেলিংয়ের ধারে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছি আমি। হঠাৎ মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখার আগেই খুব জোরে একটা ধাক্কা লাগলো পিছন দিক থেকে। মুহূর্তের মধ্যে 4 তলা উঁচু জাহাজের ডেক থেকে একেবারে জলে। যখন আস্তে আস্তে জ্ঞান ফিরল, দেখলাম ভিজে গায়ে একটা অন্ধকার ঘরে শুয়ে আছি। একটা টিমটিমে বাল্বের আলো জ্বলছে। জলে পড়ার পর একটা ছোট নৌকো এসে আমাকে তুলেছিল। তারপর আর মনে পড়ছে না কে আমাকে এখানে নিয়ে এলো। বউ আর বন্ধুরা কি জানে আমি ক্রুজ থেকে পড়ে গেছি? বৃষ্টির মধ্যে ডেকের উপরে তখন মনে হয় কেউ ছিল না। তারা নিশ্চয়ই খুব চিন্তা করছে।
পুলিশে খবর দিয়েছে কি? বেশ কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকার পর উঠে বসলাম। অল্প আলোতে এতক্ষণে চোখ সয়ে গেছে। চারপাশে শুধু ছোট বড় কাঠের বাক্স। ভালো করে লক্ষ্য করে দেখলাম ছাদটা অনেক উপরে, কাঠের কড়িবর্গা। তার মানে যে বাড়িটায় আছি সেটা অনেক পুরনো আমলের, আর এই ঘরটা একটা গুদাম ঘর। দরজা খোলার শব্দে পিছন ফিরে তাকালাম। 3 জন লোক ঢুকল। সবার মুখ কালো কাপড়ে ঢাকা। একজনের হাতে বড় লম্বা টর্চ। আলোটা সরাসরি আমার মুখে ফেলল। আপনার সাথে একটু বাত করতে চাইছি। খড়খড়ে গলায় হিন্দিতে বলল একজন। আমি চুপ করে আছি, বোঝার চেষ্টা করছি যে ব্যাপারটা কি, কারা এরা। দেখুন, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি শুধু আমাদের বলে দিন যে ওই পার্ল নেকলেসটা কোথায় আছে। আমরা টুরিস্টদের কোনো ক্ষতি করি না। কোন নেকলেসের কথা বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। ডোনা পাওলার পার্ল নেকলেস 300 সাল পুরানা। আমাদের কাছে পাক্কা খবর আছে যে সেই নেকলেস কোথায় আছে আপনি জানেন। এটা খোঁজার জন্যই আপনি এখানে এসেছেন। পুরোপুরি মিথ্যা কথা। আমি একটা বইয়ে পড়েছি, তাতে অ্যাজটেক ধর্মের কথা লেখা আছে। আমি ইতিহাসের ছাত্র, তাই আমি খোঁজ খবর করছি। যদি সেই অ্যান্তোনিও পরিবারের কেউ এখনো এখানে থাকে তাহলে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া যাবে, কারণ এই অ্যাজটেক ধর্ম এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ওই পার্ল নেকলেস তো বহু বছর আগে হারিয়ে গেছে। তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। বহুত আচ্ছা, আপনার দরকার নেই, কিন্তু আমাদের আবার ওই জিনিসটাই দরকার। আপনারা হোটেল থেকে বেরিয়ে আসার পর আমরা আপনার ঘরে অনেক খুঁজেছি, লাগেজের ভেতরেও দেখেছি, সে বই কোথাও নেই। আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? সে বই তো আমি সঙ্গে আনিনি, সেটা তো কলকাতায় আছে। দিওলা অ্যান্তোনিওর বাড়ি এখনো আছে, ওখানে বহু বছর হলো কেউ থাকে না। পার্ল নেকলেসটা মনে হয় ওই বাড়িতেই কোথাও আছে। আপনাকে ওই বাড়িতে আমরা নিয়ে যাব, আপনি ওটা আমাদের খুঁজে দিবেন। না হলে আপনি বা আপনার ফ্যামিলির কেউ গোয়া থেকে কলকাতায় ফিরবেন না। আশা করি কথাটা সিরিয়াসলি নিবেন। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে একজন এগিয়ে এসে কালো কাপড় দিয়ে আমার চোখ আর হাত পিচমোড়া করে বেঁধে দিল। তারপর ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে একটা গাড়িতে তুলল। গাড়ি চলতে শুরু করলো। চোখ বন্ধ, কিন্তু কান তো খোলা। 2 জন লোক পিছনের সিটে বসে ফিসফিস করে গোয়ানিজ হিন্দিতে কথা বলছে। আমি চুপচাপ শুনছি। এই জায়গাতে যাওয়ার জন্য আমাকে কেউ লাখ টাকা দিলেও আমি যাবো না। আরে চুপ চুপ, বস শুনতে পাবে। আরে বস তো ফোনে কথা বলছে, আমাদের কথা শুনতে পাবে না। টিলার মাথায় ও বাড়িটা থেকে নাকি ও বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। হ্যাঁ, আরে হ্যাঁ রে, অনেকেই বলে একবার জোর করে নাকি ও বাড়িটাকে ভাঙতে গিয়েছিল। ভাঙতে তো পারিনি, উল্টে শালা সবাই এক এক করে মারা গিয়েছিল। বস তো বলছিল ওই বাড়িতে 300 বছর ধরে ভূতের বাস। আরে এই লোকটা কি শালা ভূতের ওঝা নাকি, যে ওখানে গিয়ে মুক্তর নেকলেসটা খুঁজে বের করবে? হ্যাঁ, আরে কি জানি, তবে শুনেছি ওই বাঙালিরা খুব চালাক হয়, যেটা কেউ পায় না শালা ওটা ওটা করে দেয়। শালা ওরা অনেক বই বই পড়ে, ওদের মাথার মধ্যে শালা কি আছে কে জানে। নাহলে কেউ বেড়াতে এসে এইসব ঝামেলায় ফাঁসে। বস বলছিল বুঝলি, আবার নাকি ইতিহাসের প্রফেসর। গাড়ি থামতে আমাকে নামানো হলো। চোখের আর হাতের বাঁধন খুলে দিল। এতক্ষণে আকাশের মেঘ কেটে গেছে। কোজাগরি পূর্ণিমার রূপালী চাঁদের আলোয় দেখলাম সামনে বহুকালের পুরনো দোতলা বাংলো বাড়ি। চারিদিকে আগাছা, কাঁটা, ঝোপঝাড়,
দেখেই বোঝা যায় বহু বছর কেউ এর ধার কাছ মারায়নি। একটা টর্চ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাই দিওলো অ্যান্তোনিওর বাড়ি। আপনি ভিতরে গিয়ে সেই নেকলেসটা খুঁজে বের করুন। আমরা বাইরে থেকে বাড়িটা পাহারা দিব। মনে রাখবেন, আপনি নেকলেসটা বের করতে না পারলে আপনার সাথে আপনার পরিবার সবাই মারা পড়বে। আমার সাথে একজন দিন, সব কাজ আমি একা করব কি করে? এত বছর ধরে বন্ধ পড়ে থাকা ঝুলে ভর্তি বাড়িতে ঢোকাই তো মুশকিল। ঠিক আছে, আপনার সাথে জনি যাবে। জনি, না বস, না 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 না, আমি ওখানে যাবো না। আপনি সালামাইককে বলুন। না বস, আমি যেতে পারবো না। ও ভূতকে আমি খুব ভয় পাই। হ্যাঁ, চুপ বেয়াদব জানবার। যা বলছি তাই কর, না হলে দুটোকে গুলি করে এখান থেকে ফেলে দিব। তোরা দুজনেই যাবে। শেষমেশ দুজনেই আমার সামনে সামনে চলতে শুরু করল। একজনের হাতে ভোজালি, একজনের হাতে শাবল, আর মুখে জেসাস ক্রাইস্টের নাম। আমার মনের মধ্যেও যে ভয় করছে না তা নয়, কিন্তু এদের নাটকের সামনে সেটা খুবই সামান্য। রূপালি চাঁদের আলো আর আমার হাতের জোরালো টর্চের আলোয় যা বোঝা যাচ্ছে, সামনের ভুতুড়ে বাড়িটার সামনেটা এককালে সাজানো গোছানো বাগান ছিল। পাথর বিছানো সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে বাংলোর দরজায়। কাঁটা ঝোপঝাড় আর গুল্ম গাছেরা সিঁড়িটাকে চলাচলের উপযুক্ত আর রাখেনি। ভোজালি আর শাবল দিয়ে দুজন পরিষ্কার করতে করতে যাচ্ছে। সমুদ্রের ঝোড়ো হাওয়া এসে লাগছে গায়ে। বাংলোটা সমুদ্রের গা ঘেঁষে ওঠা একটা পাহাড়ের মাথায়। প্রধান দরজার সামনে এসে সকলে দাঁড়িয়ে পড়ল। লক্ষ্য করলাম বড় সড়ো একটা লোহার মরচে পড়া তালা ঝুলছে। বললাম, দাঁড়িয়ে রইলে কেন? ভেঙে ফেলো। আরে ও সব আমরা পারবো না। ভূতের বাড়ির দরজার তালা ভাঙতে ও অনেক মন্তর তন্তর লাগে। হ্যাঁ, তোমরা জানো না, আমি তো এক তান্ত্রিক। আমি মন্ত্র পড়ে দিচ্ছি। সৃষ্ট সৃষ্টিরূপং তং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতি পাংতে জগত হস্ময় জগন্ময় বলে অং বং চং করে সংস্কৃত ভাষায় বেশ কিছু লাইন ঝেড়ে দিলাম। তারা ভাবল আমি সত্যি সত্যি খুব বড় তান্ত্রিক। নাও, এবার ভাঙো। তারা অতি উৎসাহ নিয়ে গায়ের জোরে তালাটাকে ছাড়িয়ে ফেলল। তারপর জোরে ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকলাম। চারিদিকে নোংরা, ঝুলে ভর্তি। একদম উপরে কড়ি কাঠ থেকে দেখলাম কয়েকটা বাদুড় ঝুলছে। এখন ঢুকে তো পড়লাম, এরপর কি করব? বইটাতে মুক্তোর নেকলেস নিয়ে শুধু লেখা ছিল যে ডোনা পাওলা আত্মহত্যা করার পরের দিন কোনো জেলে সমুদ্রের পাড় থেকে সেটা খুলে নেয়। তারপর ডোনা পাওলার স্বামী ডোম অ্যান্তোনিও সেই নেকলেসটা উদ্ধার করেছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সেটা আবার চুরি যায়। তারপর আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় 100 বছর পর এই দেউলা অ্যান্তোনিও মন্ত্রতন্ত্রের সাহায্যে সেটা একটা গোপন জায়গা থেকে উদ্ধার করে। কিন্তু উদ্ধার করার পরে সে সেই নেকলেসটাকে কোথায় রেখেছিল তা লিখে যায়নি। এই বাড়ির মধ্যে নেকলেসটা আদৌ আছে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এমনও হতে পারে যে পরে সে নেকলেসটাকে নিজের দেশে পাঠিয়ে দিয়েছিল। বইটাতেও শেষের সব পাতা ছিল না। সামনের এই বড় ফাঁকা জায়গাটা হচ্ছে বৈঠকখানা। পাশ দিয়ে দোতলায় উঠে গেছে কাঠের সিঁড়ি। বেশ কিছু ভাঙাচোরা পুরনো আসবাব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বইয়েতে লেখা ছিল উপরের একটা কোণের ঘরে থাকতেন দেউলা। ঝুলগুলো সরিয়ে সিঁড়ি দিয়ে তোমরা উপরে ওঠো। জেসাস ক্রাইস্টের নাম করতে করতে তারা আগে আগে উঠতে শুরু করল। কাঠের সিঁড়ি অর্ধেক ঘুনে খেয়ে ফেলেছে। মচ মচ করে আওয়াজ হচ্ছে।
যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। খুব সাবধানে উঠতে হচ্ছে। উপরে উঠে দেখলাম মাঝখান দিয়ে করিডোর, আর দুদিকে দুটো করে মোট 4টে বড় ঘর। এখানেও পুরনো ভাঙাচোরা আসবাবের ছড়াছড়ি। আমি সব কটা ঘরই ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। একটা ঘরের দেরাজের মধ্যে পুরনো আমলের কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেল। একটা হাতির দাঁতওয়ালা পিস্তল, দুটো বড় ছুরি, একটা তলোয়ার আর একটা বড় পিতলের চাবি। চাবিটা আমি নিয়ে বললাম, এগুলো তোমরা রাখো, বাজারে ভালো দাম পাবে। তারা শুনে খুশি হলো। মনে মনে ভাবলাম, এখান থেকে মুক্তি পেতে গেলে এদের সাহায্য লাগবেই, তাই এদের একটু হাতে রাখতে হবে। একটা ছোট পাথরের মূর্তি খুঁজছি আমি, বাচ্চা মেয়ের আকৃতিতে তৈরি, যাকে অ্যাজটেকদের ভাষায় বলা হতো শোকাটল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঘাড়ের পিছন দিয়ে বয়ে গেল। একটা অদ্ভুত রকম অনুভূতি। তারপরে একজন চিৎকার করে বসে পড়ল। কি হলো? বিছেতে কামড়ে দিয়েছে। বিছে? কই কই বিছে? জোরালো টর্চের আলোতেও কোনো বিছে দেখতে পাওয়া গেল না। আশ্চর্য! অথচ যন্ত্রণায় সে ছটফট করছে। দ্বিতীয়জন ভয় পেয়ে দৌড়ে পালাতে গেল। ধপধপ করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কাঠের সিঁড়ি ভেঙে হুড়মুড় করে নিচে পড়ল। উপর থেকে টর্চ ফেলে দেখলাম সেও যন্ত্রণায় চিৎকার করছে। মনে হলো হাড়গোড় ভেঙেছে। কিন্তু আমি উপর থেকে নামবো কি করে? মাঝখান থেকে সিঁড়িটা পুরো ভেঙে গেছে। পিছন থেকে একটা আওয়াজ আসছে। ঘুরে দেখলাম কোণের ঘরের ভিতর থেকে একটা আলো এসে করিডোরে পড়েছে। মনে হলো ভিতরে কাঠের আগুন জ্বলছে। কিন্তু আমি তো একটু আগেই ও ঘর থেকে ঘুরে এসেছি। আমার পা ওই ঘরের দিকে চলতে শুরু করলো। আমার পায়ের উপর যেন আমার কোনো নিয়ন্ত্রণ নেই। ঘরের দরজা দিয়ে ঢুকে দেখলাম ভিতরের পরিবেশ পুরো পাল্টে গেছে। কাঠের পালিশ করা মেঝের উপর ফরাসি গালিচা, ঝকঝকে কাঠের আসবাব, যেগুলো কিছুক্ষণ আগে দেখে গেলাম ভাঙাচোরা ঝুলে ভর্তি। ফায়ারপ্লেসে আগুন জ্বলছে, ঠিক যেন ঐতিহাসিক হলিউড সিনেমার দৃশ্য। ফায়ারপ্লেসের সামনে আরামকেদারায় শুয়ে এক ইউরোপীয় পাইপ টানছে। আরামকেদারাটা সামান্য দুলছে, সেটা থেকেই ক্যাঁচ ক্যাঁচ শব্দটা তৈরি হচ্ছে। আমি ঘরে ঢুকতে লোকটা ঘুরে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো। পরনে 1700 শতাব্দীর ইউরোপীয় পোশাক। আমার হাত পা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। যুক্তিবাদী চিন্তাশক্তিগুলো আস্তে আস্তে লোপ পাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। খুব বেশি ভয় পেলে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আপনি কে? আমি এ বাড়ির মালিক, দিওলা অ্যান্তোনিও। আমি শুনে হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। আমি সশরীরে উপস্থিত নেই। প্রায় 200 বছর আগে আমি এই বাড়িতেই একটা গোপন ঘরে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছিলাম। এখন যে দৃশ্য তুমি এ ঘরের মধ্যে দেখছো সেটা বাস্তব নয়। অ্যাজটেকদের মন্ত্রের জোরে আমার অতীত আর তোমার বর্তমান একসাথে মিলে যাচ্ছে। 80 বছরে একবার পূর্ণিমার দিনে এরকম সময় আসে যেখানে অতীত আর বর্তমান কিছুক্ষণের জন্য সামনাসামনি আসতে পারে। কিছুটা পাইপের ধোঁয়া ছেড়ে একটু থেমে সে আবার বলল, আমার
কিছু ভুল সিদ্ধান্তের জন্য মেয়েটা এখনো কষ্ট পাচ্ছে। তুমি কি তাকে মুক্তি দিতে পারো? কত বছর ধরে আমি অপেক্ষা করছি এই দিনের জন্য, একটা জীবন্ত মানুষের সাথে কথা বলবো বলে। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমি কি উত্তর দেব ভেবেই পাচ্ছি না। বাস্তবে ঘটনা প্রবাহের সাথে আমার মস্তিষ্ক তাল মেলাতে না পেরে বোধহয় কাজ করা বন্ধ করে দিয়েছে। না হলে আমি চাইছি কিছু বলতে, কত কিছু জিজ্ঞাসা আছে আমার, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। শুধু মাথাটা উপর নিচে নাড়ালাম। দেওলা অ্যান্তোনিও বললেন, প্রথমে দেয়াল থেকে জিসাস ক্রাইস্টের ওই লোহার ক্রসটা নামাবে, তারপর ওই কোণের দেরাজটা ডান দিকে ঠেলবে, একটা দরজা পাবে। তোমার পকেটে যে চাবিটা একটু আগে ঢুকিয়েছ সেটা লাগিয়ে দুপাক বাঁ দিকে ঘোরাবে, দরজা খুলে যাবে। সিঁড়ি দিয়ে নেমে একটা বড় ঘরে পৌঁছাবে। সেখানে দুটো জিনিস দেখতে পাবে, আমার মৃতদেহের হাড়গোড় আর পাথরের তৈরি ছোট্ট মেয়ের মূর্তি। ওই চিহুয়ে টেটলের মধ্যে আমার মেয়ের আত্মা এখনো আটকে রয়েছে। ওই ঘরের মাঝামাঝি একটা চৌকো পাথরের ঢাকনা আছে, সেটা সরালে আবার একটা সিঁড়ি পাবে। সেখান দিয়ে নেমে পৌঁছবে একেবারে সমুদ্রের ধারে একটা গুহার মুখে। তারপর বালির মধ্যে আমাদের দুজনকে সমাধিস্থ করবে। মাটি চাপা দেওয়ার আগে মূর্তিটাকে সোজা করে বসিয়ে ঠিক মাথার উপর ক্রাইস্টের লোহার মূর্তিটা দিয়ে জোরে আঘাত করবে। আর শেষে মাটি চাপা দেওয়ার পর মাথার উপরে ক্রসটা গেঁথে দেবে। তাহলে আমরা অ্যাজটেকদের মন্ত্রবন্ধন থেকে মুক্ত হব। কথাগুলো ঠিক ঠিক পালন করতে অনেক ঘাম ঝরাতে হলো। আদৌ আমি স্বইচ্ছায় করলাম না আমাকে দিয়ে কেউ কাজটা করিয়ে নিল তা ঠিক মনে নেই। যেন আমাকে সম্মোহন করে রেখেছিল। সবচেয়ে আশ্চর্য ঘটনা যেটা ঘটল সেটা হলো লোহার ক্রস দিয়ে শিউকাটেলের মাথায় মারতেই ঝুরঝুর করে মূর্তিটা বালি হয়ে গেল। আর ভিতর থেকে বের হলো বড় বড় গোলাপি মুক্তোর একটি নেকলেস, ডোনা পাওলার নেকলেস, যেটা এতদিন একটা মিথ হয়েছিল। সমাধিস্থ করা শেষ হলে দেখলাম রাতও শেষ হয়েছে। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। দুটো জেলেকে জিজ্ঞাসা করে ফেরার রাস্তা জেনে নিলাম। হোটেলে ফিরে জানলাম কাল রাতেই ওই গুন্ডাগুলোকে সেই বাংলোর বাইরে থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাংলোর ভিতর থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, কিন্তু অনেক খুঁজেও তারা আমাকে পায়নি। এর মধ্যে আমাদের হোটেলের ম্যানেজারও জড়িত ছিল। ফেরার আগে ডোনা পাওলার মুক্তোর নেকলেসটা গোয়া পুলিশের হাতে তুলে দিলাম। তারা জানালো যে সেটা কিছুদিনের মধ্যেই গোয়ার মিউজিয়ামে স্থান পাবে। শুনছিলেন পুষ্পেন মণ্ডলের গল্প ডোনা পাওলার নেকলেস। আজকের গল্পের সূত্রধার মাইক এবং কেয়ারটেকারের চরিত্রে আমি আকাশ। গল্প পাঠে উৎপল সরকার, দিওলা অ্যান্তোনিওর ভূমিকায় সমীরণ সমাদ্দার, ফাদার ডিসুজার ভূমিকায় কৌশিক ব্যানার্জি, বসের ভূমিকায় শরীদ ভট্টাচার্য, জনির ভূমিকায় শুভ্রদীপ বণিক, বন্ধুর ভূমিকায় অনুপম ভট্টাচার্য, ইসাবেলা ও বাচ্চা মেয়ের ভূমিকায় তপলব্ধা এবং গিন্নির ভূমিকায় মহুয়া। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে মোহর,
শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদঙ্কনে সুজয়। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করে আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে আপনারা তা করতে পারেন। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।